আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মুহূর্তে জুম লাইভের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকে আমাদের এই ক্লাসে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। ইতিমধ্যেই প্রায় 10 মিনিট আপনাদের সঙ্গে আমার ইন্টারাকশন হয়েছে, অর্থাৎ আজকে প্রথম ক্লাস আপনাদের সাথে আমার। বিগত দিনগুলোতে আপনারা আমাদের প্রতিষ্ঠানের অর্থাৎ সিটিজেন ইনস্টিটিউটের সুযোগ্য প্রিন্সিপাল স্যার তার ক্লাস আপনারা করেছেন। আমি আশা করছি তার ক্লাসগুলো আপনাদের ভালো লেগেছে এবং আপনারা এনজয় করেছেন। তারই ফলো মানে তারই প্রেক্ষাপটে আপনারা আজকের আমাদের এই ক্লাসে যুক্ত হয়েছেন প্রায় 60 স্টুডেন্ট। 60 জন স্টুডেন্ট আপনারা অলরেডি যুক্ত আছেন। আমি জানি আপনাদের বিভিন্ন রকমের প্রশ্ন আছে বা বিভিন্ন প্রশ্ন আপনারা করতে চান, গতকালকে সময় পাননি, অনেকে অনেক কথা আজকের ক্লাসে শুরুতেই বলেছেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা এই মুহূর্তে জুম লাইভে যুক্ত আছেন, আহ, আমি একটু আগে আমার পরিচয় দিয়েছিলাম যে প্রিন্সিপাল স্যার আপনাদের গতকালকেও ক্লাসে ইনশিওর করেছিল যে মোস্তাফিজ স্যার নামে একজন স্যার আপনাদের ক্লাস নেবে আগামীকালকে। আমি সেই মোস্তাফিজ স্যার আপনাদের এই একটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে আপনারা এই সিটিজেন ইনস্টিটিউটের এই যাত্রায় আজকের ক্লাসের শুরু থেকে একদম কেয়ার গিভিং কোর্স পরবর্তী সময় এই যে আজীবনের একটা সম্পর্ক, যারা অলরেডি ভর্তি হয়েছেন বা ভর্তি হবেন ভাবছেন বা ভর্তি হন নাই, তারপরেও যদি আমাদেরকে কখনো নক দেন, এই যে আজীবনের একটা আসসালামু সম্পর্ক, আলাইকুম। আন্তরিকতা, এটা ধারাবাহিকভাবে বজায় থাকবে। আমি এতটুকু আপনার কল আমি আপনাদের মাঝে ইনশিওর করতে চাই। আরেকটা ব্যাপার বলতে চাই, বিশেষ করে আজকে জুম লাইভের মাধ্যমে যে ক্লাসটা হচ্ছে, বেসিক্যালি প্রিন্সিপাল স্যার আপনাদের মোটামুটি 3টা বা 4টা ক্লাস নিয়েছে। সেই ক্লাসগুলোতে স্যার মেইনলি আসলে কি বলবো যে ফোন ব্যবহার করে ক্লাস নিত। হ্যাঁ, তো আজকে আমি ল্যাপটপ ইউজ করে ক্লাস নিচ্ছি। তবে ল্যাপটপের যে লেখাগুলো বা ল্যাপটপের ডিসপ্লের যে লেখাগুলো, এগুলো যদি কারো ফোনে ছোট দেখা যায়, আপনারা নিজ দায়িত্বে ফোনের স্ক্রিনটাকে জুম করতে পারবেন। বুঝতে পারছেন? জুম করলে দেখবেন যে লেখাগুলো ছোট বড় আপনি করতে পারবেন। আমি আমার প্রয়োজন মতো ল্যাপটপের স্ক্রিনটাকে জুম করে নিয়েছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কথা না একটু বাড়িয়ে zoom ক্লাসে চলে out যাই। করেন, দয়া করে কেউ আনমিউট করবেন না, একটু zoom out করেন, প্লিজ। একটু জুম আউট করেন। আপনি আপনার ফোনটাতে ইয়ে করতে পারতেছেন না, জুম ইন করতে পারতেছেন না? প্রত্যেকটা ফোনে হবে, দেখেন, প্রত্যেকটা ফোনে জুম আউট এবং জুম ইন দুটোই করা যাবে। আমি আমার প্রয়োজন মতো জুম আউট এবং জুম ইন করে রেখেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনার যে ল্যাপটপে শুরু করেন, হ্যাঁ। আপনি কি আমার কথা বুঝতেছেন না? স্যার আপনি কথা শুরু করেন। এই সবার মতামত নিলে হবে না। আপনি কথা শুরু করেন ইনশাল্লাহ। না না, উনি বারবারই একই কথাই বলতেছে, আমি ওনার কথা বুঝতেছি না। আমি বারবার মিউট করে দিচ্ছি, বারবার আনমিউট করছেন কেন? ক্লাস শেষে প্রশ্ন করবেন। কার কি প্রশ্ন আছে ক্লাস শেষে আমি উত্তর দিব ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে টপিক্সটা নিয়ে কথা বলবো বা যে টপিক্সটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ডায়রিয়া। ডায়রিয়া আমাদের কমিউনিটির মানুষের একটা সাধারণ রোগ বা সাধারণ ডিজিজ আর কি। মেডিকেলের ভাষায় ডিজিজ বলা হচ্ছে বা রোগ। ডায়রিয়া হয় নাই এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া দুষ্কর। তো ডায়রিয়ার একটা প্রাইমারি ম্যানেজমেন্ট, ডায়রিয়ার লক্ষণ এবং ডায়রিয়ার কিছু ক্রিটিক্যাল কন্ডিশন আছে, যেগুলো আমরা ধারাবাহিকভাবে আজকের ক্লাসের মাধ্যমে জানবো। তো দেখেন, অ্যাজ এ প্রাইমারি হেলথ কেয়ার ফিজিশিয়ান হিসেবে বা অ্যাজ এ কেয়ার গিভার হিসেবে একজন ডায়রিয়ার পেশেন্টকে আপনি কি চিকিৎসা দেবেন বা কিভাবে বুঝবেন তার ডায়রিয়া হয়েছে, আসলে ডায়রিয়ার লক্ষণগুলো কেমন, পেশেন্ট এসে কি বলবে, পেশেন্টের কন্ডিশন দেখে আপনি অ্যাজ এ প্রাইমারি হেলথ কেয়ার ফিজিশিয়ান হিসেবে কি বুঝবেন এবং কিভাবে ট্রিটমেন্ট দিবেন, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। এতদিন ডায়রিয়া মানে আমরা জানতাম যে পাতলা পায়খানা। হ্যাঁ, পাতলা পায়খানা এটা আমিও জানতাম, কিন্তু ডায়রিয়ার একটা বাংলা অর্থ আছে যেটাকে বলা হয় উদরাময়। হ্যাঁ, ম্যাক্সিমাম যারা প্রাইমারি হেলথ কেয়ার ফিজিশিয়ান হিসেবে অলরেডি এলাকায় কাজ করছে, ম্যাক্সিমামদেরকে প্রশ্ন করলে এই উত্তরটা দিতে পারবেন না। আমি কনফিডেন্টলি বলতে পারবো যে ডায়রিয়ার বাংলা অর্থ কি বলতে পারবেন না। তো ডায়রিয়ার বাংলা অর্থ হচ্ছে উদরাময়। হ্যাঁ, আচ্ছা দেখেন, সংজ্ঞাতে কি বলছে। সংজ্ঞাতে বলা হচ্ছে যে দিনে 3বার বা ততোধিক বার পাতলা পায়খানা হলে তাকে ডায়রিয়া বলা হয়। এখন পাসেজ অফ লুজ মোশন মোর দেন 3 টাইমস ইন এ ডে ইজ কল্ড ডায়রিয়া।
মেডিকেল টার্মিনোলজির ভাষাতে দিনে যদি 3বারের বেশি কারো পাতলা পায়খানা হয় তাকে ডায়রিয়া বলা হয়। আসলে পাতলা পায়খানা কি, এটাকে যদি আমি একটু ব্যাখ্যা দিয়ে আপনাদের মাঝে বোঝানোর চেষ্টা করি, খুব সূক্ষ্মভাবে বুঝবেন। সংক্ষিপ্ত কথার মাধ্যমে মূল কথাটা আমি আপনাদের মাঝে শেয়ার করব। সেটা হচ্ছে, পাতলা পায়খানা বলতে যে পায়খানার মধ্যে সাধারণত পানির পরিমাণ অর্থাৎ জলীয় অংশটা বেশি থাকবে কিন্তু মল বা স্টুলের পরিমাণ কম থাকবে, এটাই হচ্ছে ডায়রিয়া। এবং এইরকম কন্ডিশন বা এরকম ক্যাটাগরিতে যদি 3বারের বেশি, এই 3বারের বেশি যদি বাথরুম হয় সেটাকে বলবো ডায়রিয়া। আমি আরেকবার রিপিট করছি কথাটা, যেই পাতলা পায়খানাতে সাধারণত স্টুলের পরিমাণ কম কিন্তু পানির পরিমাণ বা জলীয় অংশের পরিমাণ বেশি থাকবে, এবং সেটা যদি 24 ঘন্টার মধ্যে, রাত এবং দিনের মধ্যে দিনে 3বারের বেশি হয়, দিনে 3বারের বেশি হয়, সেটাকে আমরা বলবো ডায়রিয়া। তার মানে ডায়রিয়ার ক্যাটাগরি দুইটা, একটা হচ্ছে দিনে 3বারের বেশি বা 24 ঘন্টার মধ্যে 3বারের বেশি বাথরুম হওয়া, এর পাশাপাশি যে বাথরুমটা হচ্ছে এটাতে স্টুলের পরিমাণ কম থাকবে কিন্তু জল বা পানির পরিমাণটা বেশি থাকবে, এটাই হচ্ছে ডায়রিয়া। সংক্ষিপ্তভাবে মূল কথাটা হচ্ছে যে জলের পরিমাণ বেশি কিন্তু স্টুলের পরিমাণ কম, তাকে সাধারণত ডায়রিয়া বলা হয়। এখন ব্যাপার হচ্ছে, এই যে ডায়রিয়া এটা কেন হয়? সাধারণত আমরা দেখেছি যে ডায়রিয়া একটি পানিবাহিত রোগ। ডায়রিয়া একটি পানিবাহিত রোগ। তাহলে ডায়রিয়া যদি পানিবাহিত রোগ হয়, এটা আসলে আমাদের বডিতে ছড়ায় কিভাবে? বেশ কিছু রুট অফ ট্রান্সমিশন আছে। এবং এই যে ডায়রিয়া পানিবাহিত রোগ, এটা কি আসলে ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ায়, বা পানিতে ব্যাকটেরিয়া থাকে, নাকি ভাইরাস থাকে, নাকি প্রোটোজোয়া থাকে, নাকি ফাঙ্গাস থাকে? আসলে কি থাকে? যদি এখানে আমি ভাইরাসের কথা বলি, তাহলে ভাইরাসটা সাধারণত রোটা ভাইরাস। ম্যাক্সিমাম ক্ষেত্রে অর্থাৎ মোস্ট অফ দ্য কেস ডায়রিয়া হয়ে থাকে রোটা ভাইরাস দ্বারা, যেটা পানির মাধ্যমে আমাদের বডিতে ছড়িয়ে পড়ে বা আমাদের বডিতে প্রবেশ করে। এটা খাদ্য বা খাবার পানির মাধ্যমে হতে পারে, বা রাস্তার পাশে খোলা খাবার বা পানি, সেটা থেকে হতে পারে। অর্থাৎ ট্রান্সমিশনটা বা রুট অফ ট্রান্সমিশনটা হচ্ছে পানির মাধ্যমে ছড়াবে, এবং ভাইরাসটার নাম হচ্ছে রোটা ভাইরাস। মোস্ট অফ দ্য কেস এই রোটা ভাইরাস দ্বারাই সাধারণত ডায়রিয়া হয়ে থাকে। তার মানে ডায়রিয়ার যদি জীবাণুর নাম আপনার কাছে কেউ জানতে চায়, তাহলে উত্তর হবে রোটা ভাইরাসের কারণে ডায়রিয়া হয়। রোটা ভাইরাসের কারণে ডায়রিয়া হয়। এই রোটা ভাইরাসটা সাধারণত পানির মাধ্যমে আমাদের বডিতে প্রবেশ করে। আচ্ছা, তো দেখেন এখানে কিছু বেসিক কারণ দেওয়া আছে যে কেন ডায়রিয়া হয়, ডায়রিয়ার পেছনে কারণগুলো কি কি। প্রথমে বলা হচ্ছে ভাইরাস জনিত কারণ, অর্থাৎ কিছু কিছু ভাইরাস আছে, যেমন রোটা ভাইরাসের কথা বললাম, রোটা ভাইরাসের কারণে ডায়রিয়া হতে পারে। তারপরে বলা হচ্ছে যে ব্যাকটেরিয়া, কিছু কিছু ব্যাকটেরিয়া আছে, হ্যাঁ, ইস্কারিসিয়া কোলাই এই টাইপের কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলা দ্বারা কি ডায়রিয়া হতে পারে। তারপরে প্রোটোজোয়া, কিছু কিছু প্রোটোজোয়া আছে যেগুলো আমাদের ইন্টেস্টিনাল ওয়ালে ইনফেকশন বা প্রদাহ তৈরি করে এবং পরবর্তীতে সেটা ডায়রিয়ার মতো লক্ষণ হিসেবে প্রকাশ পায়। কিছু কিছু প্যারাসাইট আছে, তারপরে কিছু কিছু ফাঙ্গাস আছে, আর একটা হচ্ছে ফুড পয়জনিং। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইগুলো হচ্ছে বই পুস্তকের ভাষা, এগুলো হচ্ছে বই পুস্তক বা শীটের তথ্য। কিন্তু বেসিক্যালি আপনারা যখন প্র্যাকটিস করবেন, বা অনেকে এখানে থাকতে পারেন যে বিশেষ করে চেম্বার প্র্যাকটিস করছেন, মানে কন্টিনিউ 10 বছর 15 বছর 5 বছর একটা অভিজ্ঞতা আছে, দেখবেন যে আপনাদের কাছে বা অ্যাজ এ প্রাইমারি হেলথ কেয়ার ফিজিশিয়ানের কাছে বা অ্যাজ এ পল্লী চিকিৎসকের কাছে সাধারণত ডায়রিয়ার কন্ডিশন নিয়ে আসে দুইটা ক্যাটাগরি। একটা হচ্ছে এই যে পানিবাহিত অর্থাৎ পানির মাধ্যমে সংক্রামিত হওয়া, আরেকটা হচ্ছে ফুড পয়জনিং অর্থাৎ খাবারের মাধ্যমে। একটা হচ্ছে এই যে ভাইরাস জনিত ডায়রিয়া, আর একটা হচ্ছে ফুড পয়জনিং জনিত ডায়রিয়া। এই দুইটা কারণ আপনি আপনার কমিউনিটির মানুষের সবচেয়ে বেশি পাবেন। অর্থাৎ যতগুলো একটা দিনের মধ্যে, অর্থাৎ মোটামুটি 12 ঘন্টা যদি আপনি দোকানে ব্যয় করেন বা ফার্মেসিতে ব্যয় করেন, এই 12 ঘন্টা বা 8 ঘন্টার মধ্যে আপনি যদি 4টি ডায়রিয়ার পেশেন্ট পান, মোটামুটি 3টি পেশেন্টই পাবেন এই যে সাধারণত পানির কারণে বা পানির থেকে সংক্রামিত ডায়রিয়া, আর একটা হচ্ছে ফুড পয়জনিং। বিশেষ করে এখানে উল্লেখ করতে চাই আমি, সেটা হলে বাচ্চাদের যে ডায়রিয়া গুলো হয়, বাচ্চাদের, ছোট বাচ্চাদের, ধরেন 6 মাস বয়স, 1 বছর বয়স, তারপরে 2 বছর বয়স, 4 বছর, 5 বছর, এই ধরনের বাচ্চাগুলোর যে ডায়রিয়া হয় বেসিক্যালি 5 বছরের উপর থেকে, এই বাচ্চাগুলো বাহিরের খাবার অর্থাৎ স্টিকি ফুড,
হ্যাঁ, রাস্তার পাশে খোলা খাবারগুলো বা মুখরোচক যে খাবারগুলো আছে, এই খাবারগুলোর প্রতি বেশি আকৃষ্ট, বা এই খাবারগুলো তাদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে। তো এই যে খোলা খাবার, ঢেকে না রাখা খাবার, ধুলাবালি পড়ছে, সবসময় যানবাহন চলাফেরা করছে, বিভিন্ন টাইপের মানুষ চলাফেরা করছে, এই যে খোলা খাবারগুলো আমরা আমাদের বাচ্চাদেরকে যখন দিচ্ছি, এই জায়গা থেকে ডায়রিয়া হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। এর পাশাপাশি মারাত্মক ব্যাপার হচ্ছে, এই যে খোলা খাবারের ডায়রিয়ার পাশাপাশি পেটের যে ব্যথা, ইনফ্যান্টাইল কলিক বলা হয় বা অ্যাবডোমিনাল পেইন বলা হয়, বাচ্চাদের ক্ষেত্রে খুবই কমন। বাচ্চাদের ক্ষেত্রে খুবই কমন একটা সিমটমস যে এই বিশেষ করে পেটে প্রদাহ বা পেটে ব্যথা হয়। এটা কিন্তু সাধারণত এই ফুড পয়জনিং থেকে হয়। বিভিন্ন ধরনের খোলা খাবার, বাসি খাবার, এই ধরনের খাদ্যাভ্যাসগুলো বা খাবার থেকে ডায়রিয়াটা হয়ে থাকে। তার মানে বেসিক প্রশ্ন যেটা, যদি বাচ্চাদের হয়, একটা বাচ্চা পেশেন্ট যদি আপনার কাছে আসে, তাহলে তার পিতাকে জিজ্ঞাসা করতে হবে বা মাতাকে জিজ্ঞাসা করতে হবে যে আসলে তার যে ডায়রিয়াটা হলো এটা কখন থেকে হয়েছে, এবং ডায়রিয়া হওয়ার আগে লাস্ট সে কোন খাবারটা খেয়েছে। হয়তো বলবে যে চিপস, জুস, বিস্কিট বা এই টাইপের, অথবা ধরেন আহ কোনো ফাস্টফুড টাইপের খাবার সে খেয়েছে, অথবা ফ্রিজে রেখেছিল কোনো খাবার, সেই খাবারটা খেয়েছে। তখন আপনার বুঝতে হবে যে এই বাচ্চার ফুড পয়জনিং জনিত ডায়রিয়া হয়েছে, অর্থাৎ খাবার থেকে তার শরীরের মধ্যে এই জীবাণুটা ছড়িয়ে পড়েছে। আরেকটা হচ্ছে ভাইরাস জনিত, এটা সবচেয়ে বেশি পাওয়া যায়, এটা নিয়ে একটু কথা বলি। যেহেতু ভাইরাসটা পানির মাধ্যমে আমাদের বডিতে প্রবেশ করে, এখন গরমের সময় দেখবেন রাস্তার পাশে বিভিন্ন প্রকার ঠান্ডা পানি বিক্রি করা হয়। ঠান্ডা পানি, বিভিন্ন ওই যে আপনার মানে কি বলবো যে টেস্টি সল্ট সহ লেবুর পানি যেগুলো বিক্রি করে, হ্যাঁ, এই যে পানিগুলো যে বিক্রি করে, দেখবেন একটা গ্লাসে সারাদিন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পানিগুলো পান করতেছে। তো এই যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পানিগুলো পান করছে, একই গ্লাস বা একই বালতির মধ্যেই সেই গ্লাসগুলোকে পরিষ্কার করা হচ্ছে, এই যে কন্টামিনেশন, হ্যাঁ, এই যে কন্টামিনেশনের মাধ্যমে আমাদের বডিতে এই রোটা ভাইরাসটা প্রবেশ করছে। আর প্রবেশ করার ফলে দেখা যাচ্ছে যে ডায়রিয়া সৃষ্টি হচ্ছে বা ডায়রিয়া রোগটা দেখা দিচ্ছে। এই হলো বিষয়। তার মানে আমরা দুইটা বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব দিলাম এখানে, সেটা হচ্ছে একটা ভাইরাস জনিত কারণ, আর একটা হচ্ছে ফুড পয়জনিং জনিত কারণ। এই দুই কারণে সাধারণত আমাদের এই বিশেষ করে কমিউনিটির মানুষের সাধারণত ডায়রিয়া গুলো হয়ে থাকে। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ জানলাম ডায়রিয়ার কারণ সম্পর্কে। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে ডায়রিয়ার লক্ষণ। একজন পেশেন্ট কোন কোন লক্ষণগুলো নিয়ে আসলে বুঝবো যে তার ডায়রিয়া হয়েছে, কোন কোন লক্ষণগুলো দেখলে বুঝবো, বা পেশেন্ট এসে কি বললে আমরা বুঝবো যে তার ডায়রিয়া হয়েছে। দেখেন, বলা হচ্ছে যে বারবার তরল পায়খানা হবে, অর্থাৎ বারবার বাথরুম হবে, জলীয় অংশ খুব কম থাকবে, সরি, জলীয় অংশ খুব বেশি পরিমাণে থাকবে, কিন্তু মলের পরিমাণটা তুলনামূলকভাবে কম থাকবে বা স্টুলের পরিমাণ কম থাকবে। অর্থাৎ বারবার তরল পায়খানা বলতে এখানে 3 বারের বেশি, 24 ঘন্টার মধ্যে, মানে রাত দিন 24 ঘন্টার মধ্যে 3 বারেরও বেশি যদি কারো বাথরুম হয়, এবং সেই বাথরুমে দেখা যাচ্ছে পানির পরিমাণটা বেশি কিন্তু স্টুল বা মলের পরিমাণটা কম, সেটা ডায়রিয়া। তার মানে পেশেন্ট এসে তো আপনাকে এত ব্যাখ্যা বিশ্লেষণ সহ বলবে না। পেশেন্ট এসে আপনাকে কি বলবে, বেসিক্যালি যে তথ্যটা দিবে সেটা হচ্ছে যে বাবা আমার মোটামুটি সারা দিনে, আজকে সারা দিনে বা সকাল থেকে দুপুর পর্যন্ত অলরেডি 8 থেকে 10 বার বাথরুম হয়েছে, 8 থেকে 10 বার বাথরুম হয়েছে, পানির পরিমাণ বেশি, মানে স্টুলের পরিমাণ কম, এত ব্যাখ্যা বিশ্লেষণ কিন্তু করবে না। তাহলে এই যে সে আপনাকে শুধু একটা কথা বললো যে 8 থেকে 10 বার বাথরুম হয়েছে, আপনাকে ধরে নিতে হবে যেটা রোটা ভাইরাসের কারণে হয়েছে, রোটা ভাইরাসের কারণে হয়েছে। আরেকটা কথা বলতে পারে, সেটা হচ্ছে পেটে কামড় দিয়ে ওঠা। পেটে কামড় দিয়ে উঠলে সাধারণত বাথরুমে না যাওয়া পর্যন্ত বা টয়লেট না হওয়া পর্যন্ত পেটের এই কামড়ানি ব্যথা যায় না, এটা ডায়রিয়ার লক্ষণ এবং সিভিয়ার ডায়রিয়ার লক্ষণ। তাহলে বারবার তরল পায়খানা হবে এবং পায়খানাতে জলীয় অংশটা বেশি পরিমাণে থাকবে, মলের পরিমাণটা কম পরিমাণে থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা বিষয় একটু বলতে চাই যে দেখেন, একটা কথা কিন্তু বারবারই বলছি বা বারবারই বোঝানোর চেষ্টা করছি। কেন? আমরা জানি বা আমি জানি যে আপনারা যারা এখানে যুক্ত হয়েছেন, এখানে আমার অনেক সিনিয়র পার্সনরা থাকতে পারেন, অনেক শ্রেণী পেশার মানুষ থাকতে পারেন, বিভিন্ন প্রফেশনের মানুষজন থাকতে পারেন। তো যাই হোক না কেন,
অ্যাজ এ টিচার হিসেবে আমি আপনাদের মাঝে যে তথ্যগুলো বা যেই বিষয়গুলো ইনশিওর করার চেষ্টা করছি, এগুলো আসলে ভেতর থেকে আসছে, কথাগুলো ভেতর থেকে আপনাদের প্রতি আন্তরিকতা রেখেই বলি যে এই কথাগুলো আর কখনো কেউ আপনাকে এইভাবে ভেঙে বলবে না। কেউ বলবে না। আপনি যে কোনো প্রতিষ্ঠানে, যে কোনো জায়গায় বা যে কোনো টিচিং প্রফেশনের মানুষের কাছে যান না কেন, কখনোই হয়তো এতখানি ভেঙে আপনাকে বলবে না। আমি জানি আপনারা সকলেই কর্মব্যস্ত মানুষ। এইখানে যারা যুক্ত আছেন, প্রায় 63 জন স্টুডেন্ট যুক্ত হয়েছেন। 63 জন স্টুডেন্টই কোনো না কোনো শ্রেণী পেশায় যুক্ত আছে। বেকার দুই একজন থাকলেও থাকতে পারেন, কিন্তু ম্যাক্সিমাম মানুষ ফ্যামিলি পরিচালনা, বাবা মা, তারপরে নিজের ভবিষ্যৎ, সব কিছু নিয়েই কিন্তু চিন্তিত। এবং জীবন পরিচালনা নিয়ে কিন্তু আমরা পুরুষ মানুষ যারা আছি, তারা কিন্তু সবসময় একটা মানে কি বলবো যে টেনশনের মধ্যে থাকি। তো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো বারবার বলার পেছনে একটাই কারণ, বিভিন্ন কর্মব্যস্ততার পাশাপাশি যাতে করে আমার এই কথাগুলো, শীটটা যদি দেখার কখনো সুযোগও না হয়, আমার এই কথাগুলো যদি আপনার ব্রেনে সেট আপ হয়ে যায় একবার, আজীবন ভুলে যাবেন না। যত দিন মানে বেঁচে থাকবেন, কথাগুলো যদি একবার ব্রেনে সেট আপ হয়ে যায়, কোনো দিন ভুলে যাবেন না। এই কারণে বারবার কথাগুলো রিপিট করার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখেন 2 নম্বরে বলছে যে নাভির চারদিকে পেট বেদনা বা কামড়ানি থাকবে বা কামড়ানি থাকে। এখন কথা হলো, নাভির চারপাশে, নাভির চারপাশটাকে মেডিকেলের ভাষায় বলা হয় আম্বিলিক্যাল রিজিয়ন। আম্বিলিক্যাল রিজিয়ন, এই আম্বিলিক্যাল রিজিয়নে সাধারণত ব্যথা হয়। আম্বিলিক্যাল রিজিয়নে প্রথমত ব্যথা হয়, এবং এই ব্যথাটা হয় মোস্রানি টাইপের বা কামরানি টাইপের, যেটা আমাদের মেডিকেল টার্মিনোলজির ভাষায় বলা হয় কুলিকি পেইন। মোচড় দিয়ে ব্যথা ওঠা, মোচড় দিয়ে ব্যথা ওঠা। কঠিন প্রকার ডায়রিয়াতে সমস্ত তলপেটে বেদনা বা পায়খানা হয়। কঠিন প্রকার ডায়রিয়া অর্থাৎ সিভিয়ার ডায়রিয়াতে তলপেটে ব্যথা হয়। ডিহাইড্রেশনের লক্ষণ থাকবে বলা আছে, কিন্তু এখানে কথাটা হবে ডিহাইড্রেশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কথাটা হবে ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন মানে হচ্ছে পানি স্বল্পতা। অনেকে আছে বলবে যে পানি শূন্যতা। হ্যাঁ, আসলে কথাটা, ডিহাইড্রেশনের বাংলা অর্থ কিন্তু পানি শূন্যতা না। ডিহাইড্রেশনের বাংলা অর্থ হচ্ছে পানি স্বল্পতা। হ্যাঁ, মানে পানি আছে, পরিমাণে কম। হ্যাঁ, পানি বডিতে আছে কিন্তু পরিমাণে কম, এটাই হচ্ছে ডিহাইড্রেশনের লক্ষণ। আর বেসিক্যালি ডিহাইড্রেটেড পেশেন্ট বা পানি স্বল্পতার পেশেন্ট, এগুলো ডায়রিয়া হইলে দেখা দেয়, ডিসেন্টারি হইলে দেখা দেয়, অতিরিক্ত কেউ ঘামছে সেই ক্ষেত্রে দেখা দিতে পারে। কিরকম সিমটমস, বেসিক তথ্যটা আপনাদের দিয়ে দেই। সেটা হচ্ছে বারবার মুখ শুকিয়ে আসবে, জিহ্বা শুকিয়ে আসবে, ঠোঁট শুকিয়ে আসবে, বারবার পানির পিপাসা লাগবে, এবং স্কিনটা খসখসে টাইপের হবে, এবং ত্বক দেখা যাবে রুক্ষ শুষ্ক হয়ে যাবে। হ্যাঁ, এইগুলো হচ্ছে ডায়রিয়ার লক্ষণ বা সরি ডিহাইড্রেশনের লক্ষণ। মানে কি, পানি স্বল্পতার লক্ষণ। এই যে আমরা বারবারই বলছি যে বডি থেকে পানি বা জলীয় অংশটা বেশি পরিমাণে বের হয়ে যাবে, কিন্তু স্টুল বা মলের পরিমাণটা কম। এই যে বেশি পরিমাণে পানি বের হয়ে যাচ্ছে, বেশি পরিমাণে পানিটা বের হয়ে যাচ্ছে, আসলে কি বের হয়ে যায়? বেসিক্যালি যেটা বের হয় সেটা হচ্ছে লবণ পানি বা সোডিয়াম ক্লোরাইড জাতীয় উপাদান, পটাশিয়াম ক্লোরাইড জাতীয় উপাদান, ম্যাগনেসিয়াম ক্লোরাইড জাতীয় উপাদান। অর্থাৎ আমাদের বডিতে যে ইলেকট্রোলাইট গুলো আছে, এই ইলেকট্রোলাইট গুলো মোটামুটি বিশেষ করে জলীয় অংশ হিসেবে স্টুলের মাধ্যমে কি হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে। তো এই যে ডিহাইড্রেশনের মাধ্যমে, সরি, যে জলীয় অংশ হিসেবে বডি থেকে যে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড বা লবণ পানি যেটা বের হয়ে যাচ্ছে, এগুলো তো ইলেকট্রোলাইট। যখন এই ইলেকট্রোলাইট গুলো কমে যাবে, তখনই কিন্তু ডিহাইড্রেশনের লক্ষণগুলো দেখা দিবে। কি কি লক্ষণ? অ্যাডিশনাল লক্ষণ হিসেবে দেখা দিতে পারে সাধারণত জিহ্বা শুকিয়ে আসা, বারবার পানির পিপাসা লাগা বা পানির তৃষ্ণা লাগা, চামড়া রুক্ষ শুষ্ক হয়ে যাওয়া, এবং দেখা যাচ্ছে যে ফেসটা, মনে হচ্ছে যে ফেসের এরিয়া বা চামড়ার এরিয়া গুলো কিছুটা মানে কি বলবো যে ঢিল হয়ে যাওয়া আর কি, হ্যাঁ, লুজ হয়ে যাওয়া। এই যে লক্ষণগুলো, এইগুলোই সাধারণত একটা পেশেন্টের থাকে। এই ধরনের কিছু লক্ষণ যদি একটা পেশেন্টের থাকে, তাহলে আপনি অ্যাজ এ প্রাইমারি হেলথ কেয়ার ফিজিশিয়ান বা এজ এ প্যারামেডিক্স বা এজ এ ডিপ্লোমা ইন প্যারামেডিক্স বা ধরেন কেয়ার গিভার হিসেবে আপনি তাকে প্রাথমিক চিকিৎসা কি দিবেন, প্রাথমিক চিকিৎসা তাকে কি দিবেন সেটা আমাদেরকে জানতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখেন, প্রাথমিক চিকিৎসা হিসেবে আমরা প্রথমত যেটা করব সেটা হচ্ছে
আমি আগেই বলে দেই, ডায়রিয়ার ট্রিটমেন্ট হচ্ছে দুইটা ক্যাটাগরির। ডায়রিয়া ট্রিটমেন্ট দুইটা ক্যাটাগরি। প্রথম ক্যাটাগরিটা হচ্ছে, যদি কোনো পেশেন্ট, ধরেন কথার কথা, আপনি চেম্বার প্র্যাকটিস করছেন বা ফার্মেসি বিজনেস পরিচালনা করছেন। এখন এই যে ফার্মেসি বিজনেস আপনি পরিচালনা করছেন, আপনার কাছে একজন মানুষ বা একজন পেশেন্ট আসছে, আসার পরে আপনার কাছে চিকিৎসা চাচ্ছে। অর্থাৎ সে নিজে থেকে আসছে, বাড়ি থেকে আপনার ফার্মেসি বা আপনার চেম্বার পর্যন্ত নিজেই চলে আসছে। অর্থাৎ স্টেবল পেশেন্ট, 5 বার 7 বার 8 বার পর্যন্ত বাথরুম হয়েছে, সে হয়তো কিছুটা স্টেবল বা শক্তিশালী মানুষ, সে আপনার দোকান বা ফার্মেসি পর্যন্ত আসছে। তাকে আমরা এই চিকিৎসাটা দেব, অর্থাৎ আমি যে প্রথম যে ওষুধগুলো নিয়ে আলোচনা করব এগুলো তাকে দিব। কিন্তু যেই পেশেন্ট আপনার দোকান পর্যন্ত আসার মতো সক্ষমতা রাখে না বা আসতে পারেনি, আসতে পারবে না, পেশেন্ট লেথার্জিক শয্যাশায়ী হয়ে আছে, 12 বার 14 বার বা 20 বার বাথরুম হয়েছে, সেই পেশেন্ট তো আপনার দোকান পর্যন্ত আসতে পারবে না। যদি আপনার দোকান পর্যন্ত আসতে না পারে, যদি আপনাকে যেতে হয়, আপনাকে যদি তার বাড়িতে গিয়ে তার বিছানায় তাকে চিকিৎসা দিতে হয়, তাহলে তার জন্য দ্বিতীয় ধাপের ট্রিটমেন্ট। আমি আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি। প্রথম ধাপের ট্রিটমেন্ট হচ্ছে হচ্ছে পেশেন্ট যদি আপনার কাছে সরাসরি এসে চিকিৎসা চায় এবং 5 বার 7 বার 10 বার যদি তার বাথরুম হয়, সেই ক্ষেত্রে আমরা চিকিৎসা তাকে কি দিব। চিকিৎসা দেখেন, ডায়রিয়া আরএক্স লেখা আছে। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আরএক্স কথাটা সাধারণত এটা একটা ল্যাটিন শব্দ। এটা একটা ল্যাটিন শব্দ, দক্ষিণ আমেরিকানদের একটা ভাষা। এটা একটা ল্যাটিন শব্দ যেটা দক্ষিণ আমেরিকানদের ভাষা। এই যে দক্ষিণ আমেরিকানদের ল্যাটিন ভাষা সাধারণত আরএক্স, এর বাংলা অর্থ চিকিৎসাপত্র বা ব্যবস্থাপত্র। চিকিৎসাপত্র বা ব্যবস্থাপত্র। আচ্ছা, দেখেন বলা হচ্ছে প্রতিবার পাতলা পায়খানার পর 1 থেকে 2 গ্লাস করে খেতে হবে। কি খেতে হবে এটা কিন্তু লেখা নাই, এটা কিন্তু উল্লেখ নাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের বিভিন্ন ফার্মেসিতে বা বিভিন্ন চেম্বারগুলোতে দেখবেন যে ওর স্যালাইন কিনতে পাওয়া যায়, এসএমসি ওর স্যালাইন। হ্যাঁ, এখন আবার কিন্তু এই ওর স্যালাইনের সঙ্গে ছোট্ট করে লিখে রেখে দিয়েছে, দেখবেন যে ওর স্যালাইন মানে ওর স্যালাইনের নামে তারা চালানোর চেষ্টা করে। যখনই প্রশাসন তাদেরকে ধরে বা কোম্পানিগুলোকে ধরে, দেখা যায় যে কথাটা দেখায় দেয়, যেটা মানুষ সহজে বুঝবে না। এগুলো বিভিন্ন ভাবে কিন্তু মানুষদেরকে প্রতারণার শিকার হতে হয় আর কি। তো দেখেন যে প্রতিবার পাতলা পায়খানার পর 1 থেকে 2 গ্লাস করে খেতে হবে। কি খেতে হবে? ওর স্যালাইন। যতবার বাথরুম হবে ততবারই মোটামুটি কাচের 1 গ্লাস পানি বা বিশেষ করে স্যালাইন মিশ্রিত পানি তাকে খেতে হবে। এখন কথা হচ্ছে, এই জায়গায় আমার দুইটা বিষয় আছে বলার। সেটা হচ্ছে, যদি ছোট বাচ্চাদের ডায়রিয়া হয় তখন আমরা তাকে ওর স্যালাইনটা দেওয়ার সময়, আমাদের এখানে যারা ফিমেল স্টুডেন্ট আছেন বা বিশেষ করে মেল স্টুডেন্ট আছেন, সকলের জন্য এই কথাটা গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, আমরা অনেক সময় মনে করি যে ডায়রিয়ার পেশেন্ট বা একটা পাতলা পায়খানার বাচ্চাকে একটা অ্যাডাল্ট মানুষের যেভাবে স্যালাইন তৈরি করা হয়, অর্থাৎ একটা স্যালাইনের প্যাকেট কেটে দেখা যাচ্ছে যে ½ লিটার পানির মধ্যে সেই স্যালাইনের পাউডার গুলোকে আমরা মিশ্রিত করি বা মিশ্রণটা তৈরি করি। কিন্তু ছোট বাচ্চার ক্ষেত্রে আমরা হয়তো ভাবি যে একটা ছোট বাচ্চা, তার ক্ষেত্রে এতগুলো পানি তো সে খেতে পারবে না, তাকে আমরা 250 ml পানির মধ্যে খাওয়াই দেই। এটা কিন্তু সম্পূর্ণরূপে একটা ভুল ধারণা এবং ভুল ডিসিশন। এতে করে বাচ্চার কিন্তু মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। হ্যাঁ, অতিরিক্ত সোডিয়াম ক্লোরাইড ইনটেক হওয়ার কারণে হঠাৎ করে কিন্তু হার্ট অ্যাটাকে কিন্তু বাচ্চা কি হতে পারে? মারা যেতে পারে। তো এই বিষয়টা খেয়াল রাখবেন, খুব সেনসিটিভ একটা ইস্যু, যে একটা অ্যাডাল্ট মানুষের জন্য যদি ½ লিটার পানির মধ্যে 1 প্যাকেট স্যালাইনকে মিশ্রণ তৈরি করা হয়, একটা নবজাতক বাচ্চা, একটা 2 বছর বয়সী বাচ্চা, একটা 5 বছর বয়সী বাচ্চা, একটা 10 বছর বয়সী বাচ্চা, যেই বয়সেরই বাচ্চা হোক না কেন, তার জন্য সেম নিয়ম। ½ লিটার পানিতেই আপনাকে স্যালাইনটা গুলাইতে হবে। গুলে বাচ্চাকে 2 বার 3 বার 5 বার 10 বারে আপনি খাওয়াই দেন। সর্বোচ্চ 4 থেকে 6 ঘন্টার মধ্যে এটা শেষ করে ফেলবেন। যদি শেষ না হয় ফালাই দিবেন, একটা স্যালাইনের দাম তো আহামরি বেশি টাকা না, পরবর্তীতে আবার একটা তৈরি করবেন, এইভাবে খাওয়াবেন। তো এই যে বিষয়টা আপনাদের বলে দিলাম, এটা মাথায় রাখবেন এবং বাসায় ওয়াইফদেরকে, মা বোনদেরকে এই বিষয়টা ইনশিওর করবেন ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা গেল হচ্ছে ওটস স্যালাইন খাওয়ানোর বিষয়টা। দ্বিতীয়ত যে বিষয়টা আসছে সেটা হচ্ছে ট্যাবলেট সিএক্স।
ট্যাবলেট জিম্যাক্স 500 মিলিগ্রাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখেন দুইটা করে ওষুধের নাম লেখা আছে। প্রথমে লেখা আছে ট্যাবলেট জিম্যাক্স, এটা হচ্ছে কোম্পানির দেওয়া নাম বা বাণিজ্যিক নাম। আর নিচে যেটা লেখা আছে অ্যাজিথ্রোমাইসিন, অ্যাজিথ্রোমাইসিনটা হচ্ছে জেনেরিক নাম। অ্যাজিথ্রোমাইসিনটা জেনেরিক নাম বা ওষুধের গ্রুপের নাম, হ্যাঁ, বা ওষুধের মূল উপাদানের নাম। ওষুধের মূল উপাদানের নাম এটা নিয়ে যদিও প্রিন্সিপাল স্যার বলেছে, তবে আমি আমার মতো করে একটু বলার চেষ্টা করি। অনেকে নতুন আছেন এখানে। সেটা হচ্ছে আমরা নাপা ট্যাবলেট সবাই চিনি, যেটা জ্বরের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, নাপা, NAPA, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নাপা ট্যাবলেট। এখানে মানে একদম ভ্যান চালক থেকে শুরু করে একদম উচ্চবিত্ত ফ্যামিলির মানুষজন পর্যন্ত নাপা ট্যাবলেটটা চেনে, এক নামে চেনে। তো এই যে নাপা ট্যাবলেটের নিচে দেখবেন ছোট্ট করে লেখা থাকে প্যারাসিটামল। এই প্যারাসিটামলটাই হচ্ছে মূল উপাদান বা ওই ওষুধের জেনেরিক নাম বা ওষুধের গ্রুপের নাম। এর পাশাপাশি ওই নাপা নামে যেটা লেখা আছে, বেক্সিমকো কোম্পানি প্যারাসিটামল গ্রুপের এই ওষুধটাকে নাপা নামে বাজারে ছেড়েছে এবং আমরা বাজারে পেয়ে থাকি। ঠিক একই প্যারাসিটামল গ্রুপেরই ওষুধ স্কয়ার কোম্পানি আবার এইস নামে বাজারে ছাড়ে বা এইস নামে আমরা পেয়ে থাকি। তো এই যে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বাজারে প্রকাশ করে, এই যে বিভিন্ন ব্র্যান্ড নেমগুলো নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো দরকার নাই। বিভিন্ন কোম্পানির লোকজনই আপনাদেরকে এসে বলবে যে ভাই, আমার কোম্পানির এই বিশেষ করে অ্যাজিথ্রোমাইসিন গ্রুপের ওষুধটা বিশেষ করে এজেড নামে পাওয়া যায়, রোজিত নামে পাওয়া যায়, একোস নামে পাওয়া যায় বা জিম্যাক্স নামে পাওয়া যায়, আপনি এই ওষুধটা রাখতে পারেন। তো কোম্পানির লোকজনই আপনাদেরকে শিখিয়ে দিবে, কিন্তু আপনার জানতে হবে জেনেরিক নেম বা ওষুধের মূল উপাদান। এই যে অ্যাজিথ্রোমাইসিন ওষুধের মূল উপাদান, হ্যাঁ, এটা আপনাকে জানতে হবে এটার কাজ কি। অ্যাজিথ্রোমাইসিন এটা সাধারণত ব্রড স্পেকট্রাম একটা অ্যান্টিবায়োটিক, যদিও এজ এ প্রাইমারি হেলথ কেয়ার ফিজিশিয়ান হিসেবে 2023 সালের জানুয়ারি মাসের সংশোধনী আইন অনুযায়ী এজ এ প্রাইমারি হেলথ কেয়ার ফিজিশিয়ান হিসেবে অ্যান্টিবায়োটিক লেখার কোনো রুলস নাই। অ্যান্টিবায়োটিক হিসেবে মানে অ্যান্টিবায়োটিক লেখার কোনো রকম কোনো রুলস নাই। তারপরেও সিভিয়ার ডায়রিয়ার ক্ষেত্রে 5 বার 10 বার 15 বার 20 বার বাথরুম হয়েছে, সেই পেশেন্টকে আপনার কি করতে হবে? ওরাল ট্যাবলেট দিতেই হবে। তাহলে অ্যাজিথ্রোমাইসিনটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। এটা ওষুধটা কি করবেন? লোডিং ডোজে দিতে হবে। শুধুমাত্র ডায়রিয়ার ক্ষেত্রে এই ডোজ মানে মেনটেন করতে হবে শুধুমাত্র। অ্যাজিথ্রোমাইসিনের অ্যাজ ইউজুয়াল ডোজ বা জেনারেল ডোজ কিন্তু একটা করে প্রতি রাত্রেবেলা অথবা প্রতি সকালবেলা একটা করে টানা 5 দিন। এটা কিন্তু অ্যাজিথ্রোমাইসিনের সার্বজনীন ডোজ। কিন্তু ডায়রিয়ার ক্ষেত্রে লোডিং ডোজ দেওয়া হয়। কি ডোজ? প্রথম দিন রাত্রেবেলা 2টা ট্যাবলেট একসাথে, প্রথম দিন রাতের বেলা 2টা ট্যাবলেট একসাথে, এবং পরবর্তী দিন থেকে 2টা করে লেখা আছে, আমরা 2টা করে দিব না। আমরা কি করব? একটা করে ট্যাবলেট রাত্রেবেলা একটা করে টানা 4 দিন। তাহলে আমরা কি করব যে যখন পেশেন্ট আসবে, ধরেন যে সকালবেলা পেশেন্ট আসছে, তখন আপনি দুপুরবেলা দেন। দুপুরবেলা 2টা ট্যাবলেট তাকে খেতে বলেন, 2টা ট্যাবলেট একসাথে খাবে। পরবর্তী দিনে দুপুরবেলা একটা খাবে, তারপরে দুপুরবেলা একটা খাবে। মানে যদি সে দুপুরবেলা খায়, দুপুরবেলায় কন্টিনিউ করবে, মানে 24 ঘন্টার মধ্যে একটা, 24 ঘন্টার মধ্যে একটা, এইভাবে কন্টিনিউ পরবর্তী 4 দিন তাকে কন্টিনিউ করতে হবে। এখন কথা হচ্ছে, পেশেন্ট যদি 2টা ট্যাবলেট খেয়ে ভালো হয়ে যায়, তাহলে কি পরে আর খাবে না? খেতে হবে। অ্যান্টিবায়োটিকের যে টোটাল 5টা ডোজ আছে অ্যাজিথ্রোমাইসিনের, এই ডোজটা কমপ্লিট করতে হবে, এই ডোজটা কমপ্লিট করতে হবে। যদিও এখানে 6টা ট্যাবলেট উল্লেখ হচ্ছে, যে দেখেন 4 দিনে 4টা এবং প্রথম দিন 2টা, টোটাল 6টা হচ্ছে, এটা লোডিং ডোজ হিসেবে ধারাবাহিকতা থাকবে। এটা কিন্তু শুধুমাত্র এই ডোজটা প্রেফারেবল হচ্ছে ডায়রিয়ার পেশেন্টের ক্ষেত্রে। অন্য কোনো রোগের ক্ষেত্রে, টনসিলাইটিস, পেটে ব্যথা, তারপরে ফ্যারিনজাইটিস, তারপরে সর থ্রোট বা ফেভারের ক্ষেত্রে কিন্তু এই ডোজ প্রেফারেবল না, অর্থাৎ এই ডোজ কিন্তু দেওয়া যাবে না। এই ডোজ শুধুমাত্র ডায়রিয়ার ক্ষেত্রে দিতে হবে লোডিং ডোজ হিসেবে। তো অ্যাজিথ্রোমাইসিনটা সাধারণত অ্যান্টিবায়োটিক, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। এই ওষুধটা আমাদের রক্তের সঙ্গে মিশে গিয়ে কি করবে? ভেতর থেকে এই যে ভাইরাসটা আছে, এই ভাইরাস বা ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলবে বা ধ্বংস করে ফেলবে। যদি 2টা খেয়েও পেশেন্ট ভালো হয়ে যায়, পেশেন্টকে বলতে হবে যে বাবা, এটা গুরুত্বপূর্ণ ওষুধ, আপনাকে 3 দিন বা 5 দিনই এই ওষুধটা খেতে হবে। যদিও দাম একটু বেশি, কিন্তু কষ্ট করে হলেও খান। যদি না খান, সেক্ষেত্রে পরবর্তীতে এই ওষুধটা আপনার বডিতে অকার্যকর হয়ে যাবে, মানে কাজ আর করবে না। তখন আপনার অসুখ হলে কিন্তু এই ওষুধে আর কাজ হবে না, ইনজেক্টেবল ড্রাগস লাগবে।
এভাবে পেশেন্টকে কাউন্সিলিং করবেন, পেশেন্টকে বুঝাবেন। বুঝাইলে কিন্তু পেশেন্ট বুঝে যাবে এবং তাকে আপনি প্রেফার করতে পারবেন। তাহলে অ্যাজিথ্রোমাইসিন দিলাম, এটা কার ক্ষেত্রে দিব? যাদের দেখা যাচ্ছে 7 বার 8 বার 10 বার বাথরুম হয়েছে, তার ক্ষেত্রে আমরা ফার্স্ট চয়েসে কিন্তু একটা অ্যান্টিবায়োটিকের ডোজ দিয়ে আমরা ট্রিটমেন্ট শুরু করব। এর পাশে লেখা আছে অথবা নিওফ্লক্সিন। নিওফ্লক্সিন নিওফ্লক্সিন হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের অ্যান্টিবায়োটিক, যেটা বেক্সিমকো কোম্পানির। নিওফ্লক্সিন নামে পাওয়া যায়, নিওফ্লক্সিন নামে পাওয়া যায় বেক্সিমকো কোম্পানির। তো এই ওষুধটা সাধারণত আগের মতো আর চলে না, আগের মতো আর চলে না। তাহলে এই ওষুধটাকে আমরা এখানে ব্যবহার করব না, এটা অ্যাভয়েড করব। কারণ সিপ্রোফ্লক্সাসিনটা আগে ডায়রিয়াতে খুব বেশি চলতো, কিন্তু এখন আর চলে না। সিপ্রোফ্লক্সাসিনও যদিও অ্যান্টিবায়োটিক, কিন্তু ডায়রিয়াতে অনেকাংশে এটা রেসিস্টেন্স হয়ে গেছে, এটা অনেকাংশে রেসিস্টেন্স হয়ে গেছে। তারপরে আসি নিচের ওষুধ। নিচের ওষুধটা হচ্ছে ফ্লাজিল। ফ্লাজিল 400 মিলিগ্রাম, যেটা সাইনোভিয়া ফার্মার, এটা আগে স্যানোফিতে ছিল। আর একটা লেখা আছে ফ্লামিড। ফ্লামিডটা হচ্ছে ইনসেপ্টা কোম্পানির। ফ্লাজিল, ফ্লামিড, মেট্রিল, মেট্রাইল, মেট্রো, ফিলমেট, সবগুলোই কি মেট্রোনিডাজল গ্রুপের ওষুধ। বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায়। ফ্লাজিলটা হচ্ছে স্যানোফি ফার্মার, এটা সাইনোভিয়াতে আগে ছিল। আর ফ্লামিডটা হচ্ছে সাধারণত ইনসেপ্টা কোম্পানির প্রোডাক্ট। তাহলে এই যে মেট্রোনিডাজল, ওয়ান কাইন্ড অফ ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, বা আমি স্পেসিফিক্যালি বলি এটা অ্যান্টি মাইক্রোবিয়াল ড্রাগস। অ্যান্টি মাইক্রোবিয়াল ড্রাগস মেট্রোনিডাজল। ডায়রিয়া হলে সাধারণত মানুষ কিন্তু বাড়িতে এই ওষুধটা গ্রহণ করে। এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ অ্যান্টি মাইক্রোবিয়াল ড্রাগস। এটা কি করবে? যত প্রকার মাইক্রো অর্গানিজম আছে, খারাপ মাইক্রো অর্গানিজম গুলো আমাদের শরীরের মধ্যে আছে, সেটাকে ধ্বংস করবে বা মেরে ফেলবে, এবং স্টুলটাকে হার্ড করতে সহযোগিতা করবে। স্টুলটাকে হার্ড করতে সহযোগিতা করবে। শুধুমাত্র এই ইনসেপ্টা কোম্পানির আমি পার্সোনালি খুবই পছন্দ করি ফ্লামিড ট্যাবলেটটা। এটা মাত্র 500 মিলিগ্রাম আকারে পাওয়া যায়, শুধুমাত্র ইনসেপ্টা কোম্পানি। ফ্লাজিল, মেট্রো, মেট্রিল এগুলো কিন্তু সব 400 মিলিগ্রাম আকারে পাওয়া যায়। তাহলে মেট্রোনিডাজল হচ্ছে মূল উপাদান। মূল উপাদান ঠিক রেখে যে কোনো কোম্পানির ওষুধ আপনি ব্যবহার করতে পারেন। ডোজ হচ্ছে সকালে, দুপুরে, রাতে, দিনে 3 বেলা, টানা 7 দিন। এটা টানা 7 দিন সে খাবে। তারপরে নিচে লেখা আছে ট্যাবলেট রেসিট্রিল 100 মিলিগ্রাম এবং রেকাডট। রেসিট্রিল এবং রেকাডট, যার জেনেরিক নেম বা মূল উপাদান হচ্ছে রেসিকাডট্রিল। জেনেরিক নেম বা মূল উপাদান হচ্ছে রেসিকাডট্রিল। এখন রেসিট্রিল 100, রেসিট্রিল রেসিট্রিল 100, এই রেসিট্রিল 100 এবং রেকাডট, এটা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের একটা অ্যান্টি ডায়রিয়াল ড্রাগস। একটা অ্যান্টি ডায়রিয়াল ড্রাগস, অর্থাৎ শুধুমাত্র ডায়রিয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়, শুধুমাত্র ডায়রিয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। রেসিট্রিল 100 মিলিগ্রাম যে ট্যাবলেটটা, এটা হচ্ছে ইনসেপ্টা কোম্পানির একটা প্রোডাক্ট। চমৎকার কাজ করে, চমৎকার কাজ করে, এবং খুবই ভালো আর কি, খুবই ভালো। তারপরে আপনার ওই যে নিপ্রো ফার্মার রেকা নামে পাওয়া যায়, তারপরে ইবনে সিনারটা পাওয়া যায় রিহাইড্রিল নামে। তো যেটাই ব্যবহার করেন বা যে কোনো কোম্পানিরই ব্যবহার করেন, তাতে কোনো সমস্যা নাই। জেনেরিক নেম বা মূল উপাদানটা হচ্ছে রেসিকা ডট্রিল। রেসিকা ডট্রিল, এই রেসিকা ডট্রিল হচ্ছে অ্যান্টি ডায়রিয়াল ড্রাগস, মানে ডায়রিয়া নিরোধক ওষুধ। এই ওষুধের কাজ হচ্ছে স্টুলকে হার্ড করে ফেলা, যত দ্রুত সম্ভব স্টুলটাকে হার্ড করতে সহযোগিতা করা। ডোজ দেখেন লেখা আছে, যে ডোজটা লেখা আছে 2টা করে, সকালে 2টা, দুপুরে 2টা, রাতে 2টা। এটা একদমই সিভিয়ার, যাদের 15 বার 10 বার বাথরুম হয়েছে তাদের ক্ষেত্রে। আর এমনি থেকে সকালে, দুপুরে, রাতে একটা করে ট্যাবলেট, টানা দিনে 3 বার, আনটিল টু নর্মাল স্টুল, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত পায়খানা স্বাভাবিক না হয়। ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ ডোজ 7 দিন, সর্বোচ্চ 7 দিন দেওয়া যাবে। 7 দিনের মধ্যে রেসিকাডটকিল দিয়েও যদি কাজ না হয়, পেশেন্টকে ধরে রাখা যাবে না, পেশেন্টকে হসপিটালে রেফার করতে হবে, বা একজন মেডিসিন ডিপার্টমেন্টের বা গ্যাস্ট্রো এন্টেরোলজি ডিপার্টমেন্টের ডাক্তারের কাছে রেফার করতে হবে। তার মানে রেসিকাডট্রিল বা সাধারণত রেসিট্রিল, রেকাডট, তারপরে রিহাইড্রিল, এই টাইপের যতগুলো ওষুধ আছে, এই ওষুধগুলোর জেনেরিক নেম বা মূল উপাদান হচ্ছে রেসিকাডট্রিল। হ্যাঁ, এটা খুব যদি বেশি সিভিয়ার হয়, পেশেন্টের অবস্থা বুঝে
তাহলে সাধারণত দিনে মানে দুইটা করে, সকালে দুইটা, দুপুরে দুইটা এবং রাতে দুইটা, এভাবে আমরা দিতে পারবো। আর যদি সিভিয়ার না হয় তাহলে সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা, এভাবে দিনে 3 বেলা 3টা আমরা দিব। কতদিন দিব? সর্বোচ্চ 7 দিন। সর্বোচ্চ 7 দিন মানে সর্বোচ্চ বলতে, আচ্ছা, সর্বোচ্চ বলতে বিশেষ করে ম্যাক্সিমাম ডোজকে আমরা সর্বোচ্চটা বলে থাকি। তো সর্বোচ্চ 7 দিন দিতে হবে। যদি 7 দিনের মধ্যে ভালো না হয়, সেক্ষেত্রে পেশেন্টকে রেফার করতে হবে। আচ্ছা, এটা গেল হচ্ছে প্রথম পেজ, ট্রিটমেন্ট ওরিয়েন্টেড প্রথম পেজ নিয়ে আলোচনা। ওষুধগুলো বোঝাই, ধারাবাহিকভাবে জানেন কোন ওষুধের ফাংশন কি, কোন ওষুধ কেন ব্যবহার করছি, এই জিনিসগুলো আগে জানেন। তারপরে শর্ট ট্রিটমেন্ট দিয়ে দিব। শর্ট ট্রিটমেন্ট, পেশেন্ট আসলে হাতে ওষুধ কেটে বা বিশেষ করে কেচি দিয়ে কেটে কোন কোন ওষুধগুলো দিবেন, পেশেন্টও উপকৃত হবে, আপনি উপকৃত হলেন। এত অস্থির হওয়ার কিছু নাই। যাই হোক, দ্বিতীয় পেজ, ইমোটিল 2 মিলিগ্রাম এবং নরমোটিল। আগে খুবই ভালো চলতো, 2 থেকে 3 টাকা দাম, কিন্তু এখন এত বেশি কাজ করে না এবং খুবই কম চলে। যদি কোনো পেশেন্টকে দিতে চান দিতে পারেন। জেনেরিক নেম বা মূল উপাদান হচ্ছে লোপ্যারামাইড। লোপ্যারামাইড প্রথমে 2টি ট্যাবলেট একসাথে খাবে, তারপর প্রতিবার পাতলা পায়খানার পর একটি করে খাবে। সর্বোচ্চ এভাবে 24 ঘন্টায় 8টি ট্যাবলেট খাওয়া যায়। এটা আগে অনেক বেশি চলতো। যদি রেসিট্রিল দেন তাহলে এটা দরকার নাই। তাহলে এটা দরকার নাই। এটা কি করবেন? এটা এখন সাধারণত এত ভালো কাজ করে না। আর অ্যাজিথ্রোমাইসিন দিলে সাথে রেকাডট এবং বিশেষ করে রেসিট্রিল দিলে এটার কোনো প্রয়োজন নাই। যদি কাউকে রেসিট্রিল না দেন, ওইটার পরিবর্তে আপনি ইমোটিল দিতে পারেন, তবে কাজ কিন্তু আগের মতো আর করে না। তারপরে আসি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্যাপসুল খুব চমৎকার একটা ওষুধ, আমার সবচেয়ে পছন্দের। ক্যাপসুল প্রোবায়ো 4 বিলিয়ন স্কোয়ার ফার্মার, অ্যাক্টেরিয়া 4 বিলিয়ন রেডিয়ান ফার্মার। তারপরে বলছে দেখেন যে ব্যাসিলাক্স 9 বিলিয়ন স্কোয়ার ফার্মা। প্রোবায়োটিক কম্বিনেশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্যাপসুল, প্রোবায়ো, অ্যাক্টেরিয়া, ব্যাসিলাক্স, ইন্টারোজার্মিনা, গুডগার্ড, সবগুলোই হচ্ছে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাধারণত অ্যান্টিপ্রোটোজোয়াল মেডিসিন বা সাধারণত প্রোবায়োটিক হিসেবে কাজ করে। এখন কথা হচ্ছে, এই প্রোবায়ো, অ্যাক্টেরিয়া, ব্যাসিলাক্স, গুডগার্ড, ইন্টারোজার্মিনা, যত প্রকার এই প্রোবায়োটিক গুলো আছে, সবগুলোর কাজ এক। যে কোনো একটা ব্যবহার করবেন। এখানে বলা শোনা হচ্ছে, যাচ্ছে না স্যার, একটু জোরে বলেন। শোনা যাচ্ছে না? এত জোরে কথা বলছি, সবারই কি একই সমস্যা? আচ্ছা, একজন একটু বলেন তো, সবারই কি একই সমস্যা হচ্ছে? জি না স্যার, ঠিক শুনতে পাচ্ছি। না, ঠিক কোনো আছে স্যার, সমস্যা শোনা হচ্ছে যাচ্ছে না, ঠিক মোটামুটি। আছে। তো অনেক জোরে কথা বলছি, শোনা এখানে যাচ্ছে না, স্যার আশেপাশের ঠিক শোনা আছে পান স্যার। নাই। মানুষজন তো আর জোরে কথা বলে আমাকে বের করে দিবে। আচ্ছা, যাই হোক, যেটা নিয়ে বলছিলাম, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে এই যে প্রোবায়ো, ইন্টারোজার্মিনা, অ্যাক্টেরিয়া, ব্যাসিলাক্স, গুডগার্ড, হ্যাঁ, এই যতগুলো স্যাসেট বা ক্যাপসুল আছে, সবগুলোর কাজ একই। এগুলা কিন্তু পায়খানাকে অতিরিক্ত শক্তও করে না, আবার নরমও করতে দেয় না, মানে স্বাভাবিক নর্মাল স্টুলে রাখে। যদি কোনো পেশেন্টকে রেসিট্রিল না দেন, এইটা দেওয়া আমার কাছে সব থেকে পছন্দের। যদি কোনো পেশেন্টকে রেসিট্রিল বা রেকাডট না ব্যবহার করেন, তাহলে প্রোবায়ো দিতে পারেন, অথবা অ্যাক্টেরিয়া দিতে পারেন, অথবা ব্যাসিলাক্স দিতে পারেন, অথবা গুডগার্ড দিতে পারেন, অথবা ইন্টারোজার্মিনা। যদি রেসিট্রিল দেন তাহলে এটা প্রয়োজন নাই, যদি রেসিট্রিল না দেন তাহলে এটার প্রয়োজন। এবং মজার ব্যাপার হলো, দেখেন, আমরা যে দই খাই, হ্যাঁ, আমরা যে দই খেয়ে থাকি, এই দইয়ের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে গুড ব্যাকটেরিয়া আছে। আপনারা জানেন যে আমাদের শরীরের মধ্যে 2 ধরনের ব্যাকটেরিয়া থাকে, একটা হচ্ছে গুড ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে ব্যাড ব্যাকটেরিয়া। যখন শরীরের মধ্যে অতিরিক্ত পরিমাণে বা বিশেষ করে তুলনামূলকভাবে ব্যাড ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে যায়, তখন কিন্তু আমরা অসুস্থ হয়ে যাই, আমাদের টেম্পারেচারটা হাই হয়ে যায়। হ্যাঁ, তো এই যে বিশেষ করে আমরা যে দইটা খাই, হ্যাঁ, দইয়ের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে গুড ব্যাকটেরিয়া আছে, ভালো ব্যাকটেরিয়া আছে, ভালো মানের ব্যাকটেরিয়া আছে। দেখবেন যে দই খাইলে পেট ঠান্ডা থাকে। আমরা বগুড়ার মানুষ, সাধারণত বগুড়ার স্পেশাল বা বিখ্যাত জিনিসটার নামই হচ্ছে দই।
আপনারা যারা ভর্তি হয়েছেন বা ভর্তি হবেন, যখন ফাইনাল পরীক্ষা দিতে আসবেন, তখন কিন্তু প্রিন্সিপাল স্যার আপনাদের মানে অর্ডার দিয়ে দই বানিয়ে খাওয়াবে, বুঝতে পারছেন? তো টেনশনের কিছু নাই, বগুড়ার দই কেউ মিস করবেন না আর কি। তো যাই হোক, হাসির ছলে বললাম, অবশ্যই আপনাদেরকে দই খাওয়াবো। বগুড়াতে যখন আপনারা পরীক্ষা দিতে আসবেন 2 দিনের জন্য, অবশ্যই আপনাদের আপ্যায়নের ব্যবস্থা থাকবে এবং সাথে একটা দই থাকবে, আমি কথা দিলাম। হ্যাঁ, আচ্ছা। তো দেখেন, এই যে আমরা যে দইটা খাই, এটাও কিন্তু কি একটা প্রোবায়োটিক। এটা একটা প্রোবায়োটিক। দেখবেন যে বিভিন্ন সময় যদি বদহজম হয় বা ডিসপেপসিয়া দেখা দেয় বা পেটের মধ্যে ভুটভাট আওয়াজ হয় বা পেটটা কিছুটা ফুলে আছে, পেটটা গরম গরম মনে হচ্ছে, এই সমস্ত ক্ষেত্রে দেখবেন যে দই খাইলে পেটটা কিন্তু ঠান্ডা থাকে, পেটটা ঠান্ডা থাকে। তো এই যে দেখেন, প্রোবায়ো বলা আছে যে 4 বিলিয়ন, 4 বিলিয়ন মানে কি, 1 বিলিয়ন সমান, আমি যদি ভুল না করি, 100 কোটি। 1 বিলিয়ন সমান 100 কোটি, তাহলে 4 বিলিয়ন সমান 400 কোটি। তারপরে এখানে বলা হচ্ছে 9 বিলিয়ন মানে 900 কোটি ভালো ব্যাকটেরিয়া আছে, যেগুলো কি করবে, শরীরের মধ্যে যাওয়ার পরে ওই যে খারাপ ব্যাকটেরিয়া গুলো বা ব্যাড ব্যাকটেরিয়া গুলো আছে, সেগুলোর সঙ্গে যুদ্ধ করে এগুলোকে ধ্বংস করে ফেলবে। অর্থাৎ বডিতে ইমিউন সিস্টেম ডেভেলপ করবে, পাশাপাশি এই খারাপ ব্যাকটেরিয়াগুলোকে বডি থেকে বের করে দেওয়ার চেষ্টা করবে। এটাই হচ্ছে এই প্রোবায়ো ব্যাকটেরিয়া, গুড গার্ড, ব্যাসিলাক্স এবং ইন্টারোজারমিনার কাজ। মনে রাখবেন, সবগুলোই যে কোনো একটা ব্যবহার করবেন, হয় প্রোবায়ো, নয়তো ব্যাকটেরিয়া, নয়তো গুড গার্ড, নয়তো ইন্টারোজারমিনা, নয়তো ব্যাসিলাক্স, যে কোনো একটা, যে কোনো একটা ব্যবহার করলেই হবে। তাহলে এই ওষুধের ডোজ কি, সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা, দিনে 3 বেলা 3টা আমরা ব্যবহার করতে পারি। পায়খানা স্বাভাবিক হলে আর খাওয়ার প্রয়োজন নাই, যেদিন থেকে স্বাভাবিক সেদিন থেকে আর খাওয়ার প্রয়োজন নাই। আদার্স ওষুধগুলো চলবে, যেমন অ্যাজিথ্রোমাইসিনটা, ওইটা চলবে, মেট্রোনিডাজল হয়তো চলবে। কিন্তু এই ওষুধটা যদি পায়খানা স্বাভাবিক হয়ে যায়, স্টুলটা মোটামুটি নর্মাল পর্যায়ে চলে আসছে, তখন আর এটার দরকার নাই। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডায়রিয়ার মূল চিকিৎসায় আসি। ডায়রিয়ার মূল চিকিৎসা হচ্ছে এই জায়গা থেকে আমরা যেটা জানলাম বা আমরা যেটা বুঝলাম, সেটা হচ্ছে ডায়রিয়ার মূল চিকিৎসা, প্রথম পেশেন্ট ফ্লাজিল বা ফ্লামিন, অর্থাৎ মেট্রোনিডাজল ট্যাবলেট আপনি মাস্ট বি দিবেন, তাকে ওর স্যালাইন খেতে দিবেন, এর পাশাপাশি একটা জিম্যাক্স ট্যাবলেট দিবেন। আর আমি যেটা প্রেফার করি, এই রেসিকাডট্রিল বা রেসিট্রিল না দিয়ে কি করব, সরাসরি প্রোবায়ো একটা ক্যাপসুল দেবো অথবা ইন্টারোজার্মিনা দিয়ে দিব। তাহলে মোটামুটি ডায়রিয়ার ওষুধ মোটা দাগে 3টা: অ্যাজিথ্রোমাইসিন, মেট্রোনিডাজল, প্রোবায়ো। 3টা ওষুধ দিলেই ডায়রিয়া কন্ট্রোল। 3টা ওষুধ দিলেই ডায়রিয়া কন্ট্রোল। যদি রেসিট্রিল দেন, সেক্ষেত্রে প্রোবায়ো দেওয়ার দরকার নাই। যদি ইমোটিল দেন, সেক্ষেত্রে প্রোবায়ো দেওয়ার দরকার নাই। যদি প্রোবায়ো দেন, দুইটার কোনোটাই দেওয়ার দরকার নাই। তাহলে মূল ওষুধ কোনটা কোনটা? অ্যাজিথ্রোমাইসিন, ওরসালাইন, সাথে হলো মেট্রোনিডাজল এবং প্রোবায়ো। এই 4টা ওষুধ বা 4টা মেডিসিন যদি একটা পেশেন্টকে আমরা দিতে পারি, আল্লাহর রহমতে তার ডায়রিয়া কন্ট্রোল হবে। আল্লাহর রহমতে তার ডায়রিয়া কন্ট্রোল হবে। মজার ব্যাপার হলো, এইখানে প্রথম পেজে যে আমি ট্রিটমেন্টের কথা বললাম, এটা নিয়ে একটু কথা বলি। প্রেগনেন্সি ক্যাটাগরি, জিম্যাক্স ট্যাবলেটটা প্রেগনেন্সিতে নিরাপদ, প্রেগনেন্সির যে কোনো অবস্থায় নিরাপদ। সেটা হচ্ছে প্রথম 3 মাস, মাঝখানের 3 মাস, শেষের 3 মাস, যে কোনো অবস্থায় প্রেগনেন্সি ক্যাটাগরি বি অর্থাৎ প্রেগনেন্সিতে জিম্যাক্স ট্যাবলেটটা ব্যবহার করা যায়। জিম্যাক্স ব্যবহার করা যায়, কিন্তু সিপ্রোফ্লক্সাসিন আমরা এমনিতেও ব্যবহার করব না। প্রেগনেন্সিতে সিপ্রোফ্লক্সাসিন নিষিদ্ধ। প্রেগনেন্সিতে সিপ্রোফ্লক্সাসিন একদমই নিষিদ্ধ। এটার টেরাটোজেনিক ইফেক্ট আছে। এই ওষুধটার সাইড ইফেক্ট হচ্ছে বাচ্চার বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা থাকবে। আচ্ছা, তারপরে তাহলে প্রেগনেন্সি যদি হয়, প্রেগনেন্সি ডায়রিয়া, সেক্ষেত্রে এরিথ্রোমাইসিন দিতে পারলাম। কিন্তু ট্যাবলেট মেট্রোনিডাজল, ট্যাবলেট মেট্রোনিডাজল, প্রেগনেন্সিতে মেট্রোনিডাজল, যদিও ডিমস্যাপস বা বিভিন্ন তথ্য বা বই পুস্তক বলবে যে মেট্রোনিডাজল প্রেগনেন্সিতে এ ক্যাটাগরি, এ ক্যাটাগরির ড্রাগস হিসেবে আমরা প্রেগনেন্সিতে প্রেফার করতে পারি। কিন্তু এটা নিয়ে অনেক রকমের মতবিরোধ আছে, এটা নিয়ে অনেক রকমের মতবিরোধ আছে এবং মত পার্থক্য আছে, এবং এটা নিয়ে এখন পর্যন্ত গবেষণা চলমান। সেই ক্ষেত্রে আমরা এই মেট্রোনিডাজলটা প্রেগনেন্সিতে অ্যাভয়েড করার চেষ্টা করব। যদি কোনো বিশেষজ্ঞ ডাক্তারের প্রেসক্রিপশন আপনারা দেখেন যে মেট্রোনিডাজল তো স্যার লিখেছে, আপনি কেন বলছেন যে মেট্রোনিডাজল দেওয়া যাবে না, আমি তো দেখেছি। হ্যাঁ, দেওয়া যাবে, কিন্তু এটা নিয়ে মতবিরোধ আছে। আমরা কেন মতবিরোধের দিকে যাব? আমাদের তো অল্টারনেটিভ ড্রাগস আছে। যেমন, যদি প্রেগনেন্সি ক্যাটাগরি হয়, ফ্লাজিল বা ফ্লামিড না দিয়ে আমরা কি করব, নিটাজক্সানাইড গ্রুপের ওষুধ, ট্যাবলেট জক্স, 500 মিলিগ্রাম ট্যাবলেট, হ্যাঁ, স্কোয়ার কোম্পানির, জেনেরিক নেম বা মূল উপাদান হচ্ছে নিটাজক্সানাইড। এই নিটাজক্সানাইড গ্রুপের ওষুধ,
এটা সকালে একটা রাতে একটা টানা 3 দিন। এটা মেট্রোনিডাজলের পরিবর্তে শুধুমাত্র প্রেগনেন্সি কেসে আমরা ব্যবহার করব। তাহলে আমরা বুঝলাম যে প্রেগনেন্সিতে মেট্রোনিডাজলটা আমরা দেব না বা অ্যাভয়েড করব। অনেক বিশেষজ্ঞ ডাক্তার যদিও দিয়ে থাকে, কিন্তু এটাতে নিয়ে কিন্তু অনেক রকমের মতবিরোধ আছে। আচ্ছা, তাহলে মেট্রোনিডাজলটা প্রেগনেন্সিতে সেফ না, এর পরিবর্তে আমরা নিটাজক্সানাইড গ্রুপের ওষুধ ট্যাবলেট জক্স যেটা পাওয়া যায় স্কয়ার কোম্পানির, ওটা আমরা দিতে পারি। কিন্তু আরেকটা কথা, 3 নাম্বার, এটা প্রেগনেন্সিতে নিরাপদ নয়। এটা প্রেগনেন্সিতে দেওয়া যাবে না, এমনি সাধারণ পেশেন্টের ক্ষেত্রে দেওয়া যাবে। আচ্ছা, আরেকটা কি, এই যে ইমোটিল, এগুলো প্রেগনেন্সিতে অ্যাভয়েড করা ভালো, কিন্তু প্রেগনেন্সির জন্য সর্বোত্তম ওষুধ হচ্ছে এই যে প্রোবায়ো, ব্যাসিলাক্স, অ্যাক্টেরিয়া, তারপরে আপনার ইন্টারোজারমিনা, এগুলো প্রেগনেন্সিতে নিরাপদ। প্রেগনেন্সিতে সম্পূর্ণরূপে নিরাপদ, এগুলো প্রেগনেন্সিতে ব্যবহার করা যায়। তার মানে প্রেগনেন্ট কেস হইলে ইন্টারোজারমিনা দিলাম বা প্রোবায়ো দিলাম, অথবা বিশেষ করে অ্যাক্টেরিয়া দিলাম, অ্যাজিথ্রোমাইসিন দিলাম। এর পাশাপাশি মেট্রোনিডাজলের পরিবর্তে শুধুমাত্র কি ব্যবহার করব, নিটাজক্সানাইড গ্রুপের ওষুধ জক্স ট্যাবলেটটা ব্যবহার করব। এখন কারো যদি অ্যাডিশনাল প্রবলেম থাকে, যে ডায়রিয়ার পাশাপাশি বমি হওয়া ভাব বা বমি বমি ভাব, সেক্ষেত্রে ট্যাবলেট, এটা কোম্পানি 8 মিলিগ্রাম ট্যাবলেট, যেটা জেনেরিক নেম বা মূল উপাদান হচ্ছে অনডানসেট্রন, অনডারসেটন লেখা আছে, এখানে হবে এন, অনডানসেট্রন হবে, হ্যাঁ। এটা বমি নিরোধক একটা ওষুধ, অর্থাৎ এটা খেলে বমি আর হবে না। সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা। যদি অ্যাডিশনাল প্রবলেম থাকে, পেশেন্ট যদি বলে যে বমি হয়েছে ডায়রিয়ার পাশাপাশি, ফুড পয়জনিং থেকে কিন্তু এটা হয়, সেক্ষেত্রে তাকে বমির ওষুধ হিসেবে অনডানসেটন গ্রুপের ইমিস্টেট ট্যাবলেটটা আপনি দিতে পারেন, অথবা প্যালোনসেটন গ্রুপের প্যালোক যে ট্যাবলেট ব্যবহার করতে পারেন। যদি অতিরিক্ত পরিমাণে গ্যাস থাকে, যদিও ডায়রিয়াতে আমরা গ্যাসের ট্যাবলেট দিতে নিষেধ করি, ট্যাবলেট ফেমোডিনটা দেওয়া আছে H2 ব্লকার হিসেবে, ফেমোটিডিন গ্রুপের। অতিরিক্ত গ্যাস থাকলে বা আগে থেকে গ্যাসের প্রবলেম থাকলে সেক্ষেত্রে দিতে পারেন ফেমোডিন 20 মিলিগ্রাম ট্যাবলেট, যার জেনেরিক নেম বা মূল উপাদান হচ্ছে ফেমোটিডিন। আর সিভিয়ার ভিসারাল পেইন বা পেটে ব্যথা থাকলে ট্যাবলেট নরভিস, স্কোয়ার কোম্পানির নরভিস ট্যাবলেট, টাইমোনিয়াম মিথাইল সালফেট হচ্ছে জেনেরিক নেম, ওয়ান কাইন্ড অফ ভিসেরাল পেইনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, বা ব্যথানাশক ওষুধ। এটা অ্যান্টি স্পাজমোটিক ড্রাগস, পেটে কামড়ানো ব্যথা, মোচড়ানো ব্যথা এবং যে কোনো ভিসেরাল পেইনে, অর্থাৎ যে কোনো রকমের বিশেষ করে পেটের ব্যথার ক্ষেত্রে আমরা এই ওষুধটা ব্যবহার করতে পারি। এটা যে কোনো অবস্থায় নিরাপদ, যে কোনো অবস্থায়, হ্যাঁ। প্রেগনেন্সি কেস, বৃদ্ধ, বাচ্চা, শিশু সবার ক্ষেত্রেই নিরাপদ। এই যে ইমিস্টেট ট্যাবলেট, এটাও কিন্তু প্রেগনেন্সিতে নিরাপদ, প্রেগনেন্সিতেও ব্যবহার করা যায়। প্রেগনেন্সি পিরিয়ডে আমাদের গর্ভবতী মা বোনদের যে বমি বমি ভাব বা বমি হয়, অনডানসেটন গ্রুপের ওষুধ কিন্তু অ্যাজ ইউজুয়াল দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। তাহলে যে কোনো ধরনের পেটে ব্যথার ক্ষেত্রে আমরা এই ট্যাবলেট, টাইমোনিয়াম মিথাইল সালফেট গ্রুপের ওষুধ, নরভিস, অ্যালজিন, টাইভাস, ভিসেট, এই টাইপের যত ওষুধ আছে, হ্যাঁ, টাইমোনিয়াম মিথাইল সালফেট জেনেরিক নেম ঠিক রেখে যে কোনো কোম্পানির ওষুধ আপনি নিতে পারবেন। এই হচ্ছে বিষয়। পেটে ব্যথা থাকলে, তীব্র ব্যথা থাকলে 2টা করে ট্যাবলেট, সকালে 2টা, দুপুরে 2টা, রাতে 2টা। আর যদি ব্যথা না থাকে, হালকা ব্যথা থাকে, সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা। যে কয়দিন ব্যথা থাকবে সে কয়দিন খাবে। সবার ক্ষেত্রে এই ওষুধগুলো কিন্তু প্রয়োজন নাই। যার ক্ষেত্রে প্রয়োজন আছে, পেশেন্ট কমপ্লেইন করছে, তার ক্ষেত্রে দেবেন। না হলে 3টা ওষুধ মোটা দাগে, মেট্রোনিডাজল, অ্যাজিথ্রোমাইসিন, ইন্টারোজারমিনা, ডায়রিয়া কমপ্লিট। আল্লাহর রহমতে আদার্স কোনো প্রবলেম না থাকলে এই ওষুধেই ডায়রিয়া সেরে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ যেগুলো আলোচনা করলাম, এই চিকিৎসাটা সম্পূর্ণটাই হচ্ছে যেই পেশেন্ট আপনার ফার্মেসি বা চেম্বার পর্যন্ত হেঁটে এসে বা যানবাহনে এসে চিকিৎসা নিবে, অর্থাৎ স্টেবল পেশেন্ট, তার জন্য এই চিকিৎসা, তার জন্য এই চিকিৎসা। কিন্তু যেই পেশেন্টকে তার বাড়িতে গিয়ে চিকিৎসা দিতে হবে, অর্থাৎ পেশেন্ট লেথার্জিক, তার ক্ষেত্রে কিন্তু এই চিকিৎসা দিয়ে কাজ হবে না। তখন তাকে স্যালাইন করতে হবে। কি দিতে হবে চলুন দেখে আসি। স্যালাইন করতে হবে কি, দেখেন, সিভিয়ার বেশি সমস্যা, সিভিয়ার ডায়রিয়ার ক্ষেত্রে কি করা যাবে দেখেন, ইনফিউশন, আইএনএফ দেওয়া আছে, ইনফিউশন মানে স্যালাইন, হ্যাঁ। সি রেড কালারের একটা স্যালাইন পাওয়া যায়, যার বিশেষ করে বলা হয় যে কলেরা স্যালাইন ক্লোরাইড নামে পাওয়া যায়, বেক্সিমকো কোম্পানির, হ্যাঁ। সিএস বা কলেরা স্যালাইন ক্লোরাইড নামে পাওয়া যায় বেক্সিমকো কোম্পানির, এটা সাধারণত রেড কালারের হয়ে থাকে। ইনফিউশন, আইএনএফ ফর ইনফিউশন 1000 সিসি, অর্থাৎ 1000 সিসি বা 1 লিটার 40 থেকে 50 ড্রপস পার মিনিট রানিং দিতে হবে, অর্থাৎ
প্রতি মিনিটে 40 থেকে 50 ফোঁটা করে এই স্যালাইনটা দিয়ে দিতে হবে। প্রতি মিনিটে 40 থেকে 50 ফোঁটা করে এই স্যালাইনটা দিয়ে দিতে হবে। ডায়রিয়ার পেশেন্টকে অনেকে বলে যে ডায়রিয়া স্যালাইন দেওয়া হয়, অনেকেই বলে যে ডায়রিয়া স্যালাইন দেওয়া, আসলে ডায়রিয়া পেশেন্টকে ডায়রিয়া স্যালাইন দেওয়া হয় না। ডায়রিয়া পেশেন্টকে সাধারণত বিশেষ করে কলেরা স্যালাইন দেওয়া হয়। হ্যাঁ, কলেরা স্যালাইন এটা 40 থেকে 50 ড্রপসে দেওয়া হয়। প্রথমে পেশেন্টকে একটা ক্যানোলা ওপেন করতে হবে, বুঝতে পারছেন? প্রথমে 18 গজ বা 20 গজ বা পেশেন্টের ভেইন অনুযায়ী একটা ক্যানোলা ওপেন করতে হবে। ক্যানোলা ওপেন করার পরে কলেরা স্যালাইন, তারপরে মেট্রোনিডাজল এবং সিপ্রোসিন। যাদের সিভিয়ার ডায়রিয়া, ধরেন লেথার্জিক হয়ে গেছে, পেশেন্ট চলাফেরা করতে পারছে না, তার ক্ষেত্রে আচ্ছা যেটা বলছিলাম যে যে পেশেন্ট বিশেষ করে ল্যাথার্জিক বা শয্যাশায়ী পেশেন্ট, তাদের ক্ষেত্রে আমরা যখন বাড়িতে গিয়ে ট্রিটমেন্ট দিব বা বাড়িতে গিয়ে ট্রিটমেন্ট দেওয়ার প্রয়োজন হবে তখন তাদেরকে এগুলো প্রোভাইড করব। বিশেষ করে আগে ক্যানোলা ওপেন করে নিব, নেওয়ার পরে প্রথমে কি করব, মেট্রো, হ্যাঁ, আইভি ইনফিউশন, এই যে ইনফিউশন লেখা আছে মেট্রো আইভি, মেট্রোটা হচ্ছে মেট্রোনিডাজল গ্রুপের মেট্রো আইভি। মেট্রো হচ্ছে সাধারণত আইভি যেটা অক্সোস্যালাইন কোম্পানির পাওয়া যায়, 100 ml আকারে কাচের বোতল, ছোট্ট বোতল। 5 মিনিট বা 10 মিনিট সময় লাগে, 40 থেকে 50 ড্রপস রানিং দিতে হবে। অর্থাৎ স্যালাইনের যে সেট বা স্যালাইনের যে তার সেটা একই থাকবে, শুধু বোতলগুলো আমরা চেঞ্জ করে দিব। ক্যানোলা ওপেন করে নিয়ে ক্যানোলাতে মানে কি বলবো যে স্যালাইন সেট থাকবে, শুধু বোতলগুলো চেঞ্জ করে দিব। প্রথমে মেট্রোনিডাজল আইভিটা দিয়ে দিব, তারপরে আপনি খুব জ্বালাইলেন আজকে ভিভো ফোন। আচ্ছা, বিশেষ করে ইনফিউশন মেট্রো এটা সরাসরি শিরাপথে দিয়ে দিব, 5 থেকে 10 মিনিট সময় লাগবে। এটা দেওয়ার পরে ইনফিউশন সিপ্রক্স, ইনফিউশন সিপ্রক্স যেটা সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের, সিপ্রক্স নামে পাওয়া যায়, হ্যাঁ, অপসনিন কোম্পানির সিপ্রক্স, সিপ্রক্স পাওয়া যায় আইভি ইনফিউশন কাচের বোতল, সাধারণত 200 মিলিগ্রাম বা 100 ml আকারে। আইভি, আইভি ফর ইন্ট্রাভেনাস মানে শিরাপথে, আইভি ফর ইন্ট্রাভেনাস, ইন্ট্রা মানে ভেতরে, ভেনাস কথাটা আসছে ভেইন থেকে, অর্থাৎ শিরার ভেতরে দিতে হবে। 40 থেকে 50 ড্রপস পার মিনিট। প্রথমে আইভি, মেট্রো আইভি দিব, তারপরে সিপ্রক্স দিব, দেওয়ার পরে সর্বশেষে কলেরা স্যালাইনটাকে দিয়ে আমরা চলে আসবো। আপনি একটু রেস্ট করেন, যান ওয়াই ভিভো 3S, আপনি একটু ঘুমায় আসেন, আপনাকে ওয়েটিং এ রেখে দিন। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, এই ট্রিটমেন্ট একদমই সিভিয়ার, যে পেশেন্ট শয্যাশায়ী, তার বাড়িতে গিয়ে চিকিৎসা দেওয়ার প্রয়োজন, তাকে এই চিকিৎসা দিব। তাছাড়া এই চিকিৎসা দেওয়ার দরকার নাই। হ্যাঁ, আপনি দিতে পারেন একটা স্যালাইন, একটা পেশেন্টকে 10 বার 12 বার বাথরুম হয়েছে, একটা কলেরা স্যালাইন দিতে পারেন, সেই ক্ষেত্রে শুধুমাত্র স্যালাইনটা দিয়ে দিবেন। স্যালাইনটা দিয়ে ওরাল যে ট্যাবলেট গুলোর কথা বললাম, যেমন অ্যাজিথ্রোমাইসিন, মেট্রোনিডাজল, সাথে প্রোবায়ো বা ইন্টারোজারমিনা, এবং এই স্যালাইন গুলো মানে দিয়ে আসবেন। বিশেষ করে স্যালাইন বলতে কলেরা স্যালাইন শুধুমাত্র, মেট্রো সিপ্রো এগুলা দেওয়ার দরকার নাই। কিন্তু যার একদমই সিভিয়ার, বিশেষ করে কোনোভাবে ডায়রিয়া কন্ট্রোল হচ্ছে না, পানি স্বল্পতায় ভুগছে পেশেন্ট, পানি স্বল্পতায় ভুগছে, মানে টপিক্যালি বা বাহ্যিকভাবে ফ্লুইড দেওয়া প্রয়োজন, ইন্ট্রাভেনাস ফ্লুইড দেওয়া প্রয়োজন, তার ক্ষেত্রে আমরা সাধারণত এই স্যালাইন গুলো করব। তবে প্রেগনেন্সি ক্যাটাগরিতে সাবধান, প্রেগনেন্সিতে মেট্রো দেওয়া যাবে না সাধারণত, মেট্রো দেওয়া যাবে না, তারপরে সিপ্রো দেওয়া যাবে না, কলেরা স্যালাইনও ব্যবহার করা যাবে না। শুধুমাত্র হার্টম্যান সলিউশন, প্রেশারটা চেক করে হার্টম্যান সলিউশন স্যালাইনটা একটা পেশেন্টের ফ্লুইড কালেকশনের জন্য দেওয়া যাবে। এই হচ্ছে সার্বিক বিষয় ডায়রিয়ার এ প্রান্ত ও প্রান্ত। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ডায়রিয়া নিয়ে যার যতটুকু তথ্য আছে বা যার যতটুকু বোঝার গ্যাপ আছে, আমাকে ধারাবাহিকভাবে এক এক করে হ্যান্ড রেজ করে করে প্রশ্ন করবেন। আমি আপনাদের প্রশ্নের মাধ্যমে উত্তরগুলো, হ্যাঁ, যথাযথ উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রেকর্ডিং এর মাঝে কথাগুলো বলি, ক্লাস শেষে যেহেতু রেকর্ডিং গুলো আপনাদের ফেসবুক গ্রুপে চলে যাবে। আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, আমি এই চিকিৎসা সেবা পেশায় প্রায় 8 বছর মানে কর্মরত। তো এই যে বাস্তব অভিজ্ঞতার আলোকে বেশ কিছু কথা, যেমন একটা পেশেন্ট বাড়িতে গিয়ে কিভাবে চিকিৎসা দিবেন, একটা পেশেন্টকে আপনি চেম্বারে আসলে কিভাবে চিকিৎসা দিবেন, এই যে ভাগ ভাগ করে কথা বলা বা একদমই আলাদা আলাদা ভাবে বোঝানো, এইগুলো বোঝাইতে গিয়ে যদি স্লিপ অফ টাং কোনো কথা হয়ে থাকে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু প্রথম ক্লাস, ধারাবাহিকভাবে আগামী শনিবার আবার ক্লাস নেব, তখন আবারও কথা হবে, আবারও হয়তো অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা হবে। তো আপনারা আশা করছি আমার ক্লাসটা বুঝতে পেরেছেন। তারপরে আপনাদের বোঝার যার যতটুকু জ্ঞানের বিশেষ করে হয়তো
কি বলবো যে কনসেন্ট্রেশন দিতে পারেন নাই ক্লাসের দিকে। যার যতটুকু প্রশ্ন আছে কোর্স রিলেটেড প্রশ্নগুলো সাধারণত স্যারকে করার চেষ্টা করবেন, কারণ স্যার এই বিষয়গুলো হ্যান্ডেল করে। টপিকস ওয়াইজ প্রশ্নগুলো আমাকে করেন, বা যদি কারো প্রয়োজন হয় যে কোর্স রিলেটেড প্রশ্ন বা প্রাতিষ্ঠানিক কোনো প্রশ্ন যদি থাকে সেগুলো আমাকে করতে পারেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে আমার পক্ষ থেকে তথ্যগুলো বুঝিয়ে দেওয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আচ্ছা, অনেকের অনেক কিছু বলার আছে আমি জানি, তবে ক্লাস শেষে প্রশ্ন নিচ্ছি। আরেকটা বিষয় বলে রাখি, এখানে সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হলো আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক স্টুডেন্ট যুক্ত হয়েছেন। সেই ক্ষেত্রে সেটার জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এর পাশাপাশি কথা বলি, এখানে সকলের মোটিভ কিন্তু একই রকম না। এখানে অনেক স্টুডেন্ট আছে, আমি কাউকে ছোট করে কথা বলছি না। ক্লাস করছেন, ভর্তি হবেন না, আমরা কখনো আপনাদের বিরক্ত করব না, এটা জেনে রাখবেন। সিটিজেন এমন কোনো প্রতিষ্ঠান না, বুঝতে পারছেন? তো যাই হোক, অনেক শ্রেণী পেশার মানুষ আছেন, অনেক মেন্টালিটির মানুষ আছেন এখানে। কথার মাঝে ভুল ত্রুটি বা বিশেষ করে এই যে বারবার আনমিউট করছেন, মিউট করছেন, হয়তো অনেক সময় হয় কি, যখন একটা মানে ফুল কনসেন্ট্রেশন ক্লাসের দিকে থাকে তখন কিন্তু ভেতর থেকে কথাগুলো অন্তর থেকে বের হয়ে আসে এবং আপনাদেরকে বোঝাতে সুবিধা হয়, মন খুলে কথা বলতে পারেন। কিন্তু যখনই সাইড টক হয় বা ধরেন কেউ হয়তো ওয়াইফের সঙ্গে গল্প করছে বা ঝগড়া করছে, সেই কথাগুলো যখন ভয়েসের মধ্যে চলে আসে তখন দেখা যায় কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায়। এই জিনিসটা আসলে একটু সিনসিয়ার হবেন আপনারা। যেমন আমি আজকে বারবারই একজনকে মিউট করে দিচ্ছিলাম, আবার উনি আনমিউট করছেন, এটা চলমান ছিল। তো সকলকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য। তারা সকলেই ভদ্র মানুষ, বুঝলাম আর কি ক্লাস নিয়ে। আন্তরিকতা থাকবে, আমাদেরও আন্তরিকতা থাকবে। যাদের যা প্রশ্ন আছে, যার যতটুকু প্রশ্ন আছে ধারাবাহিকভাবে প্রশ্ন করবেন, আমি আপনাদের প্রশ্নগুলোর ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালাম।